আর আসার দরকার নেই, ওখানেই থাকবেন। এত কষ্ট করে এসে শরীরটাকে ক্লান্তি দিয়ে কি হবে বলুন? ওখানে থাকবেন, আসার দরকার নেই আর। ওকে। আরশকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে সামনের দিকে এগিয়ে গেল দুজন। ইসরাত এয়ারপোর্টের ভেতর থেকে যতটুকু পর্যন্ত দেখা যায় ততটুকু পর্যন্ত ইসরাত পেছন ফিরে চাইল নুসরাতের দিকে, যে এক দৃষ্টিতে বোনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। বুকে হালকা ব্যথা অনুভব হলেও তবুও মুখে ফুটল না কোনো কিছু। পেটে কি কষ্ট পাচ্ছে সে জানে, আর তার মন জানে। প্যারিস নামটা শুনতে যতটা আকর্ষণীয় তার থেকে দ্বিগুণ আকর্ষণীয় প্যারিস শহর। ফ্রান্সের রাজধানী ও পৃথিবীর সবথেকে জনপ্রিয় শহরগুলির মধ্যে একটি প্যারিস। ফ্রান্সের উত্তর অঞ্চলে সেপ্টেম্বর মাসের তাপমাত্রা স্বাভাবিক হয়ে থাকে, তাই বৃষ্টিপাত ও ঠান্ডা অন্যান্য অঞ্চলের তুলনায় স্বস্তিদায়ক হয়ে থাকে। দীর্ঘ 18 ঘন্টা জার্নি করার পর ইসরা তার জাইন ফ্রান্সে এসে উপস্থিত হলো। ইমিগ্রেশন শেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে এসে ইসরাত জোরে শ্বাস ফেলল। বাহিরের বাতাস টেনে নিল নিজের ভেতর। ইসরাত, তাড়াতাড়ি আসো, গাড়ি চলে আসছে। 20 তলা বিল্ডিং এর সামনে গাড়ি থামাতে বলল জায়ান। গাড়ি থেকে বের হয়ে নিজের লাগেজ এক হাতে ধরে অন্য হাত দিয়ে ইসরাতের হাত ধরে ভেতরের দিকে হাঁটল। গেটের সামনে দাঁড়ানো সিকিউরিটি গার্ডকে জায়ান মোবাইল থেকে কিছু একটা বের করে দেখাতেই গেট খুলে দিল। পকেট থেকে অ্যাপার্টমেন্টের কি বের করে দিল সিকিউরিটি গার্ড। জায়ান কি নিয়ে আগে হাঁটা দিল, আর ইসরাত মিনি ট্রলি নিয়ে জায়নের পেছন পেছন দৌড়ালো। জায়ন জায়ান এলিভেটরের ভেতরে ঢুকলো, ইসরাত দৌড়ে এসে নিজেও এলিভেটরের ভেতরে ঢুকলো। 7 তলার বোতাম চেপে দাঁড়িয়ে রইল একপাশে জায়ন। এলিভেটর 7 তলায় যেতেই খুলে গেল। জাইন দ্রুত পায়ে এলিভেটর থেকে বের হয়ে সোজা হেঁটে গেল। সামনাসামনি দুটো অ্যাপার্টমেন্টের মধ্যে ডান পাশের অ্যাপার্টমেন্টে পিন বসালো জাইন। ঝটফট পিন বসিয়ে দরজার হ্যান্ডেল ধরে মোচড় মারল। দরজা খুলে যেতেই লাগেজ চারটা নিয়ে জাইন ভেতরে গেল। ট্রলি নিয়ে ইসরাত ভেতরে ঢুকলো। অ্যাপার্টমেন্টের ভেতরে বেশি কিছু নেই, কিন্তু যা আছে সবই লাক্সারিয়াস। ড্রয়িং রুমের চারিদিকে চোখ ঘোরালো ইসরাত। সাদা আর কালোর মিশ্রণে দেয়াল পেইন্ট করা। ড্রয়িং রুমের মাঝ বরাবর একটা টিভি, তার নিচে রাখা ভিডিও গেমের অনেকগুলো বক্স, সাদা ও গোল্ডেনের মিশ্রণে সোফা। চারিদিকে চোখ ঘুরিয়ে দেখার সময় জাইন বলল, যাও, অনেক জার্নি করে আসছো, ফ্রেশ হয়ে এসে হালকা কিছু খেয়ে ঘুম দাও। শরীর তাহলে শরীরের ক্লান্তি দূর হবে। ইসরাত মাথা নাড়ল। জাইন ইসরাতকে মাঝারি আকারের একটি রুম দেখালো। আজ থেকে এই রুম তোমার। আই হোপ তোমার কোনো প্রবলেম নেই, আর হলেও আমার কিছু করার নেই। বেডশিট চেঞ্জ করে নিও। ইসরাত নিজের লাগেজ নিয়ে রুমে ঢুকে গেল। জাইনের মুখের উপরে দরজা আটকে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে কাপড় চেঞ্জ করে রুমের বাহিরে গেল ইসরাত। জাইন সোফার উপরে বসেছিল। শেলফে শুকনো খাবার আছে, নিয়ে এসে এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। ইসরাত বিনা বাক্যে খাবার নিয়ে এসে বসলো। তার খিদে পেয়েছে অনেক, তবুও পেটে খিল মেরে এসে জাইনের সামনে বসলো গম্ভীর মুখে। মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরে কি চলছে। জাইন কথা কিভাবে শুরু করবে বুঝতে পারল না। ইসরাত, তুমি তো সবই জানো, আমি ডেলাকে পছন্দ করি। তোমাকে বিয়ে করার আমার কোনো ইন্টেনশন ছিল না। ওই দিন কি হয়েছিল আমি জানি না। যাই হোক, ওসব বাদ দিই। ইসরাত মুখের বিকৃতি ঘটালো। এত ফর্মালিটি করার কি আছে? যা বলার বলে দিবে, এত সংকোচ বোধের কি? ইসরাতের শান্ত গলায় বলল, যা বলবেন স্ট্রেট ফরওয়ার্ড বলুন। এসব পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না। আমি এসব বুঝি না, নিজেও পেঁচিয়ে কথা বলি না। যা বলবেন সরাসরি বলুন। ইসরাত, আমি তোমাকে বিয়ে করতে চাইনি। যখন হয়ে গিয়েছে, এখন তো অস্বীকার করারও কোনো পথ নেই। এতে তোমারও দোষ ছিল না, আবার আমারও না। তো এখন আপনি কি করতে চাইছেন? এক্স্যাক্ট কি করতে চাইছেন সেটা পরিষ্কার করে বলুন। চলো কমপ্লিট করি।
ইসরাত কপালে ভাঁজ ফেলে চাইল জায়নের দিকে, যে তার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। কি কমিটমেন্ট? তুমি তোমার মতো লাইফ লিড করবে, আর আমি আমার মতো লাইফ লিড করব। আমি তোমার বিষয়ে নাক গলাবো না, আর তুমি আমার বিষয়ে। মোট কথা, কেউ কাউকে ডিস্টার্ব করবো না, বিশেষ প্রয়োজন ছাড়া। ইসরাত নির্লিপ্ত ভঙ্গিতে বলল। ওকে। আরেকটা কথা, আমরা সমাজের সামনে স্বামী স্ত্রী হিসেবে থাকবো, আর আমরা নিজেদের মধ্যে ভাই বোন, ও সরি, ভাই বোন না, অ্যাজ এ ফ্রেন্ড থাকবো। ভবিষ্যতে যদি কোনো অনুভূতি জন্মায় তোমার প্রতি আমার, আমি নিঃসন্দেহে তোমায় মেনে নিব। এখন আমার টাইম চাই, আর তোমার সব খরচ বহনের দায়িত্ব আমার।